গাজা এবং ফিলিস্তিন ইস্যুতে অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু কাকে বলবো? বলেই বা কি লাভ হবে আমাদের? এই কান্না, ক্ষুধা, আর্তনাদ এবং অবহেলার বিরুদ্ধে নীরব চিৎকার। আমাকে যদি দুর্ভিক্ষের সংজ্ঞা জিজ্ঞেস করো, তাহলে আমি তোমাদেরকে চিৎকার করে বলবো, তোমরা গাজার দিকে তাকিয়ে দাও। গাজার সেই শিশুদেরকে দেখো যারা পুষ্টি এবং খাদ্যের অভাবে শুকিয়ে মারা গেছে। যদি তোমরা দীর্ঘদিন খাবার পানি না পেয়ে ছটফট করতে থাকা কোনো জনপদকে দেখতে চাও, আমি তাহলে তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলবো, সেই গাজাকে দেখো, সেই ফিলিস্তিনবাসীকে দেখো। এক ফোঁটা পানির জন্য গাড়ির পিছনে ছুটতে থাকা সেই ক্ষুদ্র শিশুদেরকে তোমরা দেখো। গাজা এবং ফিলিস্তিন ইস্যুতে অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু কাকে বলবো? বলেই বা কি লাভ হবে আমাদের? কয়েকদিন পর আমরা তাদেরকে এমনিতেই বলে দেব। আপনি যদি খেয়াল করেন, একটা সময় গাজা ইস্যুতে পুরো বাংলাদেশের জনপদ উত্তাল ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে তারা আমাদের টাইমলাইন থেকে হারিয়ে গেল। এখন তারা আমাদের দোয়াতে তো দূরের করা, তারা আমাদের স্মরণেই নেই। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতেছেন, তার নাম আমির। গাজার ছোট্ট এক অসহায় শিশু। সে সামান্য খাবার পেয়ে যে পরিমাণ উৎফুল্ল এবং আনন্দিত হয়েছিল, কিন্তু আফসোস, সে বাসায় ফেরার পথে দখলদার বাহিনীর গুলিতে তাকে স্থির বিদায় নিতে হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা এই বর্বরতা চালাইতেছে, তারাই কিন্তু আমাদেরকে মানবতা এবং গণ অধিকারের সবক দিতেছে। আমাদের সন্তানদের জন্য আমরা কত কিছু করি, দামি চকলেট, দামি খেলনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, অথচ এত কিছুর পরও তারা সন্তুষ্ট নয়। কিন্তু আপনি যদি গাজার শিশুদের দিকে খেয়াল করেন, এক বস্তা আটা, এক টুকরো রুটি তাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। চলুন, টপিকের বাইরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি। এই জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, যেটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তারপরও আমাদের অভিযোগের শেষ নাই। অপরদিকে আপনি যদি গাজার শিশুদের দিকে খেয়াল করেন, অথবা ফিলিস্তিনি কোনো অধিবাসীর দিকে খেয়াল করেন, তারা এক বস্তা আটা অথবা এক টুকরো রুটি পেয়ে যেভাবে সেজদায় লুটিয়ে পড়ে, তারা যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে, আমরা তার ধারে কাছেও নাই। আপনি যদি খেয়াল করেন, দখলদার ইসরায়েল বাহিনী গাজায় যে বর্বর গণহত্যা চালিয়েছে, এখন পর্যন্ত পশ্চিমা কোনো মিডিয়া অথবা বিশ্বের কোনো গণমাধ্যম গণহত্যা বলে প্রচার করেনি, বরং এটাকে মিথ্যে বানোয়াট বিভিন্ন অভিযোগ দিয়ে উড়িয়ে দিয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো তাদের আব্বুদেরকে খুশি রাখার জন্য বিভিন্ন অভিযোগ দিয়ে গাজার ভয়াবহতা থেকে মানুষকে দূরে রাখতে চাইতেছে। তারা এটাকে এমন ভাবে উপস্থাপনা করতেছে যে এই আগ্রাসন হামাসের বিরুদ্ধে, এই আগ্রাসন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে, অথচ পুরো বিশ্ব, পুরো পৃথিবীর মানুষ এই নিষ্ঠুরতা দেখেছে। তারা দেখেছে কিভাবে শিশু থেকে বৃদ্ধ কেউ তাদের এই বর্বরতা থেকে রক্ষা পায়নি। দুধের শিশুও জানে না কি হচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীতে, অথচ তারা নিজেরাও এই বর্বরতার নিষ্ঠুরতার শিকার। আনাস আল শরীফ গাজার একজন সাহসী সাংবাদিক, যিনি প্রত্যেকটা প্রতিকূল মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে ইসরায়েলের বর্বরতা, তাদের নিষ্ঠুরতা দেখিয়ে গেছে। কিন্তু তাদের আক্রমণে, তাদের আগ্রাসন আজ তিনিও শহীদ। একে একে বিদায় নিচ্ছে শ্রেষ্ঠ বীর সন্তানগুলো, কিন্তু রয়ে যাইতেছে পৃথিবীতে মুনাফিক এবং ক্ষমতা লোভীরাই। তবে এত শত ধ্বংস এবং বর্বরতার মাঝেও গাজা হলো এক সাহসী উপত্যকার নাম, যারা নিজেদের স্বাধীনতার জন্য ঘুরে দাঁড়াতে চান। যে জাতি শাহাদাতের প্রেমে পড়েছে, তুমি তাদেরকে কিসের ভয় দেখাবে? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইতিহাসের মাঝখানে। ইতিহাস কিন্তু এখনো লেখা শেষ হয়নি, কিন্তু প্রশ্ন হলো এখানেই, আমরা কি দর্শক সারিতে থাকবো, নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, অন্যায়কে গর্জে উঠে থামিয়ে দেব? ফিলিস্তিনবাসী অবশ্যই একদিন বিজয় সূর্য দেখবে। তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাবে। কিন্তু তাদের এই বিজয় আমাদের অবদান কি হবে? আমরা কি ইতিহাসের সেই অধ্যায় হব যারা অন্যায় দেখেও চুপ ছিল, নাকি সেই অধ্যায় হব যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? আমাদেরকে কথা বলতেই হবে, আমাদেরকে থেমে গেলে হবে না, কারণ ইতিহাস লেখা এখনো শেষ হয়নি। গাজা একদিন মুক্ত হবে এই আগ্রাসন থেকে, ইনশাআল্লাহ।